নমস্কার, সুপ্রভাত। আজকে 23শে সেপ্টেম্বর 2025। আজকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ এডিটোরিয়াল রয়েছে WBCS এবং ইউপিএসসি পরীক্ষার জন্য। তার প্রথমটি হচ্ছে হাউস হোল্ড স্পেন্ডিং নিয়ে একটি এডিটোরিয়াল। তবে তার আগে এই এডিটোরিয়ালের যে প্রেক্ষাপট এবং ইতিহাস সেটা আমি একটু বলে নিই, তাহলে যারা নতুন বা তাদের পক্ষে সুবিধা হবে এবং যারা অলরেডি এই পরীক্ষার ইত্যাদির মধ্যে রয়েছে তাদের একটা রিভিশন হয়ে যাবে। 1947-এ স্বাধীন হলে ভারত মূলত কৃষিভিত্তিক দেশের চেহারা নিয়েছিল। জনসংখ্যা বেশি, অবকাঠামো কম অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার কম, শিল্প কম, মোট কথা একটা দরিদ্র পিছিয়ে পড়া অর্থনীতি। সরকার প্রথমেই সিদ্ধান্ত নিল পরিকল্পিত অর্থনীতি চলছে, 5 ইয়ার প্ল্যান শুরু করা হলো। 1950 ও 51 সাল থেকে শুরু হয় ভারী শিল্প, মৌলিক শিল্প, স্টিল, পাওয়ার, হেভি মেশিনারি এটসেট্রা এবং জনসেবা খাতে বড় বিনিয়োগ করার উদ্যোগ নেওয়া হয়। এই সময় কৃষি উৎপাদন বাড়ানোর জন্য কাজ হয়েছে। কৃষি রূপান্তর অর্থাৎ এগ্রিকালচারাল ট্রান্সফরমেশন শুরু হয়েছিল। তবে শিল্প খাতে কেন্দ্র ও রাজ্য সরকারি উদ্যোগটা অনেকটাই বেশি ছিল। এই নীতি একটু দীর্ঘস্থায়ী হয়, লাইসেন্স রাজ নামে পরিচিত হয়। নিয়ন্ত্রণ, রেশনালাইজেশন, শিল্প নীতিমালা, সরকারি অনুমোদন ইত্যাদি থাকত। 1991 সালে ভারতের অর্থনৈতিক সংকট বাড়ে। বৈদেশিক ঋণ, মুদ্রাস্ফীতি, আমদানিতে বাধা, সব মিলিয়ে অবস্থা কঠিন ছিল। তখন সরকার বড় ধরনের সংস্কার নেওয়ার সিদ্ধান্ত নেয়। বাজার উন্মুক্তকরণ, আমদানি শুল্ক কমানো, বিদেশি বিনিয়োগ বা FDI স্বীকৃতি দেওয়া, বেসরকারি খাতকে বাড়তি গুরুত্ব দেওয়া ইত্যাদি। এই সংস্কারগুলোর পরিধি সম্প্রসারিত হয় শিল্প, পরিষেবা, প্রযুক্তি ইত্যাদি খাতে। গৃহস্থালী ভোগ অর্থাৎ হাউসহোল্ড স্পেন্ডিং, মধ্যবিত্ত শ্রেণীর চাহিদা বাড়ে। শহরায়ন এবং নাগরিক সেবায় নতুন সুযোগ সৃষ্টি হয়। সরকার ও বেসরকারি সংস্থার মধ্যে ভারসাম্য এর শব্দ তৈরি হয়। সরকার বাজেট বাড়াবে অবকাঠামোতে, বেসরকারি বিনিয়োগ বাড়াবে উৎপাদন ও উদ্ভাবনায়। তবে সবসময় এই তাল মিলিয়ে চলা সহজ হয়নি। সাম্প্রতিক বছরগুলোতে, বিশেষত কোভিড-19 পরবর্তী সময়ে ভারতের অর্থনীতি একটা নতুন রদবদল দেখেছে, যেখানে সরকারি মূলধন ব্যয় অর্থাৎ ক্যাপিটাল এক্সপেন্ডিচার, বিশেষ করে অবকাঠামো, রোড, রেল, বিদ্যুৎ, ইলেকট্রিসিটি এবং গৃহায়ন প্রকল্পগুলোর উপরে মনোযোগ দেওয়া হয়েছে। ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইন এর মতো প্রকল্প শুরু হয়, বিশাল ধরনের অবকাঠামো প্রকল্প যা কেন্দ্র ও রাজ্য উভয় স্তরে বাস্তবায়িত হয়। সরকার আশা করে এই ধরনের সরকারি ব্যয় গৃহস্থালী চাহিদা বা হাউসহোল্ড ডিমান্ডকে বাড়াবে, বেসরকারি বিনিয়োগকে আকৃষ্ট করবে, অর্থাৎ একটা ক্রাউডিং ইন প্রভাব হবে। অর্থাৎ সরকারি কাজ, সরকারি রাস্তা, বিদ্যুৎ, পোর্ট, যোগাযোগ খাতে করলে বেসরকারি খাত কাজ করবে এবং তার উপর নির্ভর করে শিল্প বাড়বে, উৎপাদন বাড়বে। গৃহস্থালী ভোগ বা ব্যক্তির খরচও বাড়ছে, কারণ আয় বাড়ছে, মধ্যবিত্ত বাড়ছে, শহরায়ন বা প্রবণতা বাড়ছে, শহর ও গ্রামে যোগাযোগ ও অভিগমন সহজ হচ্ছে। সরকারি বাজেটে যেভাবে পরিকল্পনা করা হচ্ছে সব ক্ষেত্রেই প্রকৃত ব্যয়, অ্যাকচুয়াল এক্সপেন্ডিচার, সেটি পৌঁছচ্ছে না বা বিলম্ব হচ্ছে। যেমন অবসর্পণ ক্ষমতা অর্থাৎ অ্যাবজর্পটিভ ক্যাপাসিটি সমস্যা। বেসরকারি বিনিয়োগ প্রত্যাশা মতো দ্রুত বাড়ছে না সবখানে, কারণ অনেক ক্ষেত্রেই নীতিবিধি জটিলতা, নিয়ম নীতি, জমি ও পরিবহন অবকাঠামোর অভাব, ভ্রমণ ও পরিবহন খরচ ইত্যাদি কারণে বাধা থাকে। বৈশ্বিক চাহিদা ও রপ্তানির পরিস্থিতিও পরিবর্তনশীল। আন্তর্জাতিক বাজারে প্রবণতা, শুল্ক ও নীতি পরিবর্তন, সরবরাহ শৃঙ্খলার বিঘ্ন, এমনকি মুদ্রাস্ফীতি ও জ্বালানি মূল্য ইত্যাদিও বড় ফ্যাক্টর। ফলস্বরূপ সম্প্রতি ভারতের অর্থনীতি বেশ দ্রুত বেড়েছে। গৃহস্থালী ভোগ, যেটি আজকের বিষয়, হাউসহোল্ড এক্সপেন্ডিচার এবং সরকারি অবকাঠামো প্রকল্পগুলির অবদান অনেক গুরুত্বপূর্ণ। তবে অর্থমন্ত্রীর বক্তব্যের মতো সব খাতে এইরকম বাড়াতে হবে। বেসরকারি বিনিয়োগ, উৎপাদন ক্ষমতার ব্যবহার বাড়ানো, রপ্তানির প্রসার বাড়ানো। শুধুমাত্র সরকারি ব্যয় বাড়িয়েই বেশি দিন ধরে উন্নয়ন চলবে না।
ভবিষ্যতে বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ হবে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ, নীতিবিধি সহজ করা, পরিকাঠামোর উন্নয়ন আর আয় বাড়ানো, দামের স্থিতিশীলতা বজায় রাখা এবং বৈশ্বিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা বাড়ানো। এই ইতিহাস বা প্রেক্ষাপটের উপর নির্ভর করে আজকের এডিটোরিয়ালটি রয়েছে, যেটি আমি এখন বলছি। দেশের অর্থনীতি যেন এক বড় ধাঁধায় আটকে আছে। সরকারি খরচ বাড়ছে বটে, কিন্তু অন্য খাতগুলো থমকে গেছে। অর্থনীতির চারটি মূল চাকা, গৃহস্থালী ভোগ অথবা হাউসহোল্ড কনজাম্পশন, বেসরকারি বিনিয়োগ, সরকারি ব্যয় এবং রপ্তানি। এর মধ্যে সাম্প্রতিক বছরগুলোতে শুধু সরকারি ব্যয়ই জোরদার হয়েছে। বিশেষ করে অবকাঠামো উন্নয়নে মোদী সরকারের বড়সড় উদ্যোগের ফলে রাজ্যগুলোকেও সুদমুক্ত ঋণ দিয়ে একই পথে হাঁটতে উৎসাহিত করা হয়েছে। তবে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আগের 2 বাজেটে পরিষ্কার করে দিয়েছেন যে কেন্দ্রীয় সরকার এখন আর আগের মতো 30 থেকে 35% হারে মূলধনী ব্যয় বাড়াতে পারবে না। প্রতিরক্ষা আর উন্নয়নের আরও খাতেও অর্থ দরকার, তাই বেসরকারি খাতকে এগিয়ে আসতেই হবে। কিন্তু সমস্যা হলো, বেসরকারি বিনিয়োগ যে হারে বাড়া দরকার তা এখনও হয়নি। শিল্প খাতে উৎপাদন ক্ষমতার ব্যবহার 80%-এর উপরে উঠতে পারেনি 2011 সালের মার্চ থেকে। ফলে চাহিদা না বাড়লেও বিনিয়োগ এগোবে না। এদিকে রপ্তানি খাতও ভীষণ চাপে। বৈশ্বিক অনিশ্চয়তা, আমেরিকার 50% শুল্ক, সব মিলিয়ে বিদেশি চাহিদা কমছে। তখন ভরসা থাকে শুধু ঘরের ভোগ। গৃহস্থালী খরচই হতে পারে অর্থনীতির প্রধান চালিকা শক্তি। মানুষকে খরচে উৎসাহিত করার 2টো পথ আছে, আয় বাড়ানো এবং দামের চাপ কমানো। সেপ্টেম্বরে কার্যকর হওয়া জিএসটি সংস্কার দাম কমানোর দিকে বড়ই একটা পদক্ষেপ। ফিকির এক সমীক্ষা বলছে, এখন গ্রামীণ মাসিক খরচের 3/4 ওপরে হয় জিএসটি নেই, নয়তো মাত্র 5% হারে। আরেকবার বলছি, ফিকির এক সমীক্ষা বলছে, এখন গ্রামীণ মাসিক খরচের 3/4 ওপরে হয় জিএসটি নেই, নয়তো আছে মাত্র 5% হারে। আগে এটা ছিল মাত্র 56%। শহরাঞ্চলেও এই সুবিধা বেড়েছে অর্ধেকের থেকে 2/3। আয়ের দিক থেকে সরকার বাজেট 2025-এ আয়কর কমিয়েছে, যাতে মানুষের হাতে কিছুটা বেশি টাকা থাকে। তবে বিশেষজ্ঞরা বলছেন এতে মানুষের খরচ বাড়বে না, বা মানুষ খরচ বাড়াবে না, বরং সঞ্চয়ের দিকে ঝুঁকবে। বেতনের মাধ্যমে আয় না বাড়লে আসল ভোগও বাড়বে না। অথচ ভারতের শ্রমবাজারে শ্রমিকের যোগান এত বেশি যে মজুরি দ্রুত বাড়ার সুযোগ নেই। উপরন্তু দক্ষতারও বড় ঘাটতি রয়েছে। এই হলো ভারতের বর্তমান অর্থনীতির দুঃসহ ব্যবস্থা বা বাস্তবতা। বিশ্ববাজারে অনিশ্চয়তার মাঝেও একমাত্র গৃহস্থালী ভোগই তুলনামূলক স্থিতিশীল। কিন্তু এটাকেও সচল করতে সরকারের আরও বড়সড় আর্থিক প্রণোদনা দরকার। যেমন এক গাড়ি যার ইঞ্জিন চলছে, কিন্তু চলার জন্য তাকে প্রথমে জোরে ঠেলে দেওয়া চাই। পরবর্তী এডিটোরিয়াল, যেটি ধর্মনিরপেক্ষতার উপরে রয়েছে, তার আগে আমরা ইতিহাস বা প্রেক্ষাপটটা আরেকবার বলে দিই। স্বাধীনতার পর থেকে ভারতের স্থির উদ্দেশ্যগুলোর মধ্যে একটা ছিল বিভেদহীন সমাজ গঠন করা। যদিও ভারতের সংবিধান শুরু থেকেই নাগরিকদের ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা দিয়েছিল, ধর্মের স্বাধীনভাবে বিশ্বাস, অনুশীলন ও প্রচার করার অধিকার, ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনার অধিকার ইত্যাদির মধ্যে সেটাও পড়ে। আর্টিকেল 25 এবং 26 নাগরিকদের ধর্মবিশ্বাস, অনুশীলন ও প্রচার করার স্বাধীনতা, ধর্মীয় সম্প্রদায় বা অংশগুলোর অধিকার রয়েছে তাদের ধর্মীয় প্রতিষ্ঠান গঠন করা, পরিচালনা করা, ধর্মীয় কার্যকলাপ চালিয়ে যাওয়ার। তবে সব কিছুই পাবলিক অর্ডার, মোরালিটি, হেলথের মতো সীমাবদ্ধ আওতায়। সংবিধানের প্রস্তাবনা এবং মৌলিক নীতিতে সমতা ও ভ্রাতৃত্ব অর্থাৎ ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি যেমন ধারণা রয়েছে, যা ধর্মনিরপেক্ষতার ভিত্তি তৈরি করে। 1976 সালে দেশে জরুরি সময়ে এমার্জেন্সি পিরিয়ডে 42তম সংশোধনীতে সংবিধানের প্রস্তাবনায় সোশ্যালিস্ট এবং সেকুলার শব্দ যোগ করা হয়। এই যুক্তি ছিল যে সংবিধান আরও স্পষ্টভাবে দেখাবে যে ভারত কোনো একটি ধর্মের
ধর্মনায়কের রাষ্ট্র নয়, সকল ধর্মের সংবিধানকে সমানভাবে দেখবে এবং সকল ধর্মকে সংবিধান সমানভাবে দেখবে এবং ধর্মভেদে পার্থক্য করবে না। 1973 সালে কেশবানন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা মামলায় সুপ্রিম কোর্ট একটি নির্দিষ্ট নীতি গঠন করে যাকে বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন বলা হয়, অর্থাৎ সংবিধান সংশোধন করা যাবে কিন্তু মৌলিক কাঠামো অর্থাৎ বেসিক স্ট্রাকচার যেমন গণতন্ত্র, মৌলিক অধিকারের নিশ্চয়তা, ধর্মনিরপেক্ষতা, বিচারিক স্বাধীনতা তা অবিকৃত থাকবে। সম্প্রতি 2024-এ সুপ্রিম কোর্ট রিয়াফার্ম করেছে যে সেকুলারিজম সংবিধানের মৌলিক ভিত্তির অংশ। পক্ষে থাকলো যে সংবিধানের প্রস্তাবনায় সেকুলার ও সোশ্যালিস্ট শব্দটা থাকা বৈধ এবং মৌলিক কাঠামোর অংশ। 2025 সালে কর্ণাটক সরকার কন্যা পুরস্কার পাওয়া লেখিকা ও সক্রিয়তাবাদী বানু মুস্তাককে মাইসুরু দশরা উৎসবের উদ্বোধকের বক্তব্য রাখতে আবেদন জানায় বা আমন্ত্রণ জানায়। কিছুজন ও দল বলেছিল যে দুর্গাপুজো, দেবীর মন্দিরে পূজা অর্চনা ইত্যাদি একজন নন হিন্দু উদ্বোধক হওয়ায় ধর্মীয় অনুশীলন ও ধর্মীয় অধিকার বা আর্টিকেল 25 লঙ্ঘন হয়েছে। কিন্তু কর্ণাটক হাইকোর্ট ও পরে সুপ্রিম কোর্ট মামলাটি নামঞ্জুর বলেছে যে দশেরা উৎসবটি একটি রাজ্য অনুষ্ঠান যা সাংস্কৃতিক ও সামাজিক উৎসব। এটা একটি ধর্মীয় খাটনের অনুষ্ঠান নয় যে শুধু এক সম্প্রদায়ের অধিকারগুলোকে প্রাধান্য দেওয়া হবে। আমন্ত্রণ দেওয়া এবং অংশগ্রহণে ধর্মভেদে বৈষম্য করা হয়নি। আদালত বলছে ভারতের সংবিধান ধর্মনিরপেক্ষ, তা মৌলিক কাঠামোর অংশ। প্রস্তাবনা ও ধর্মনিরপেক্ষতার কথা লেখা আছে, রাষ্ট্র কোনো ধর্মকে উৎসাহিত বা অবমূল্যায়ন করবে না। ধর্মনিরপেক্ষতার ভিত্তি ভারতের স্বাধীনতার পর থেকেই ছিল, শুধু শব্দে নয় কাজের ধরনে। সংবিধানীয় অধিকারগুলোর মধ্যে 42তম সংশোধনী এবং কেশবানন্দ ভারতী মামলায় ধর্মনিরপেক্ষতা সংবিধানের মৌলিক ভিত্তি হিসাবে নিশ্চিত করা হয়েছে। সাম্প্রতিক ঘটনাগুলো যেমন দশেরাতে বানু মুস্তাকের আমন্ত্রণ ইত্যাদি এই নীতিগুলোকে শক্তিশালীভাবে পরীক্ষা করছে এবং আদালত ন্যায় বিচার ও সংবিধান রক্ষায় ধর্মনিরপেক্ষতার প্রাসঙ্গিকতা পুনরায় প্রমাণ করছে। এবার অ্যাকচুয়াল এডিটোরিয়ালটা যেটা আছে সেটা বলছি। মাইসুরু দশরা এই উৎসব কেবল কোনো ধর্মের ছিল না, এটি ছিল পুরো রাজ্যের মানুষের মিলন মেলা, আনন্দ ভাগ করে নেওয়ার এক উপলক্ষ। এবার উৎসবের উদ্বোধনের জন্য সরকার আমন্ত্রণ জানালে এক খ্যাতিমান লেখিকাকে, বানু মুস্তাক, যিনি বুকার পুরস্কারজয়ী এবং ধর্মে মুসলিম। তিনি আনন্দের সঙ্গে অনুষ্ঠানটা উদ্ঘাটন করলেন চামুণ্ডেশ্বরী মন্দিরে, কিন্তু কিছু লোক এতে আপত্তি তুলল। তারা আদালতে গিয়ে বলল এটা নাকি ধর্মীয় অধিকারের লঙ্ঘন, সংবিধানের 25 এবং 26 অনুচ্ছেদ ভঙ্গ হলো। সেই সময় সুপ্রিম কোর্ট যেন এক গুরুজনের মতো সবার মনে করিয়ে দিল ভারতের সংবিধানের মূল কাঠামোতে আছে এক অমূল্য রত্ন, ধর্মনিরপেক্ষতা। বিচারপতি বিক্রম নাথ এবং সন্দীপ মেহতা স্পষ্ট ভাষায় বললেন এই উৎসব কোনো ব্যক্তিগত ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং রাষ্ট্র আয়োজিত এবং সাংস্কৃতিক উৎসব। এখানে ধর্মের ভিত্তিতে কাউকে বঞ্চিত করা যাবে না। তারা প্রশ্ন তুললেন সংবিধানের প্রস্তাবনা কি আপনারা পড়েছেন? এখানে তো পরিষ্কার লেখা আছে সমতা, ধর্মনিরপেক্ষতা এবং মিলনের কথা। কর্ণাটক হাইকোর্টও আগেই বলেছিল এক ধর্মের মানুষ অন্য ধর্মের আনন্দে যোগ দিলে সেটা কারো অধিকারের লঙ্ঘন নয়, বরং এটি বহুত্ববাদী সমাজের মিলনের দৃষ্টান্ত। আদালতের যুক্তি ছিল পরিষ্কার, ধর্ম পালনের অধিকার মানে অন্য কাউকে বাধা দেওয়ার অধিকার নয়। জনসমক্ষে ধর্মের ভিত্তিতে কাউকে বেছে বাদ দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শত শত বছর ধরে তো ভারতের মাটিতে উৎসব তীর্থযাত্রা সমাজকে যুক্ত করেছে, বিভেদ নয়। তবু আজকাল কিছু রাজনৈতিক স্বার্থান্বেষী মানুষ মিলনের বদলে বিভেদ ছড়াতে চাইছে। তারা চিরন্তন সহাবস্থানের যুক্তিকেই উল্টে দিতে চায়। কিন্তু সুপ্রিম কোর্টের বার্তা ছিল দৃঢ়, এই মানুষদের জবাবদিহি করতে হবে। পরবর্তী এডিটোরিয়াল এটি জাতপাতের ঘটনার উপরে রয়েছে। তো তার আগে আমি প্রেক্ষাপট বা ইতিহাসটা একবার বলে দিই। ভারতের সংবিধান ও SC/ST আইন সম্বন্ধে একটু জেনে রাখা দরকার। শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিস অ্যাক্ট 1989 এই আইনটি নির্ধারিত SC অথবা ST সম্প্রদায়ের বিরুদ্ধে অপমান, বৈষম্য, অত্যাচার ও হিংস্র আচরণের দণ্ডনীয়তা নিশ্চিত করে। আইন অনুসন্ধানের সময় বা মামলা হয়তো ওই সম্প্রদায়ের সদস্যের জাত জানার জন্য প্রয়োজন হয় যাতে আইন প্রয়োগ করা যায়। সংবিধান রয়েছে যে সমতার প্রীতি অর্থাৎ ইকুয়ালিটি
সাংবিধানিক ন্যায় বিচার ও মর্যাদার কথা। দীর্ঘকাল ধরে জাতভিত্তিক বৈষম্য ও সামাজিক স্তরের পার্থক্য সামাজিক বাস্তবতা হয়ে এসেছে। তাই আইনি ও সামাজিক আন্দোলন থেকে অনেক নীতি, নির্দেশ ও আদালতের আদেশ এসেছে যাতে জাতভিত্তিক বৈষম্য কমে, সম্ভাবনা বাড়ে। ভারতীয় রাজনীতি ও সামাজিক জীবনে জাত গৈরব অর্থাৎ কাস্ট প্রাইড অথবা কাস্ট অ্যাসারশন একটি গুরুত্বপূর্ণ, কখনো কখনো বিতর্কিত উপাদান। বিশেষ করে উত্তরপ্রদেশের মতো রাজ্যে, যেখানে বিভিন্ন রাজনৈতিক দল ও নেতা তাদের জোটভিত্তিক অঞ্চল ও ভোটে শ্রেণী জাতির ভিত্তিতে এগিয়ে এসেছে। জনসমক্ষে জাতের চিহ্ন, পোস্টার, স্লোগান, স্টিকার বা সাইনবোর্ড এগুলো শুধু সাংস্কৃতিক পরিচয়ের অংশ নয়, বরং কখনো কখনো সামাজিক ও রাজনৈতিক শক্তি দেখানোর মাধ্যম। এই ধরনের প্রদর্শন সমালোচকদের মতে বিভাজন বাড়ায়, সামাজিক মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করে এবং উচ্চ শ্রেণীর অপর শ্রেণীর উপরে দৃষ্টিভঙ্গি বা প্রভাব বজায় রাখতে সহায়ক হয়। আলাহাবাদ হাইকোর্ট 16 সেপ্টেম্বর 2025 আদেশ, আদালত বলছে যে পুলিশ ও প্রশাসনিক নথিতে অর্থাৎ এফআইআর, কোর্ট রেকর্ড বা মামলার রেকর্ড, গ্রেফতারের মেমো, নোটিশ বোর্ড ইত্যাদিতে অভিযুক্তের জাত উল্লেখ করা বন্ধ করার নির্দেশ দেওয়া হোক, যতক্ষণ না সেটা আইন অনুযায়ী অপরিহার্য। আদালত বলছে যে যানবাহন, পাবলিক সাইনবোর্ড বা বিভিন্ন সমাবেশে জাত চিহ্ন ও স্লোগান, স্টিকার ইত্যাদি তুলে ধরা উচিত নয়। সোশ্যাল মিডিয়াতে কাস্ট গ্লোরিফাইং বা কাস্ট হেট সৃষ্টিকারী বিষয়ে মনিটর ও নিয়ন্ত্রণ করতে হবে। উত্তরপ্রদেশ সরকার গভর্নমেন্ট অর্ডার দিয়ে হাইকোর্টের আদেশকে মেনে নিয়ে একটি 10 বিন্দু নির্দেশ জারি করেছে, যেখানে পুলিশ রেকর্ড ও পাবলিক নথিতে জাতের কলাম মুছতে বলা হয়েছে। রাজনৈতিক সভায় জাতভিত্তিক চিহ্নিতকরণ বন্ধ করতে বলেছে। যানবাহন, স্টিকার বা স্লোগান লাগালে ট্রাফিক আইন বা গাড়ি আইন অনুযায়ী জরিমানা করা হবে ইত্যাদি বলা হয়েছে। নির্দেশে একটি ব্যতিক্রম রাখা হয়েছে যে SC/ST আইন অনুযায়ী যদি জাতের উল্লেখ অপরিহার্য হয়, যেমন মামলা যেখানে জাত বা জনজাতি চিহ্নিত করা আইন অনুযায়ী জরুরি, তা এই নির্দেশের বাইরে থাকবে। এই নির্দেশ ও আদালতের আদেশকে অনেকেই সমর্থন করেছেন বা দৃশ্যমান বৈষম্য ও জাতভিত্তিক শ্রেণী বিভাজন কমাতে সাহায্য করতে পারে। তবে কিছু রাজনৈতিক দল বলেছে, এতে প্রকৃত সমস্যা টেকসইভাবে সমাধান হবে কি? যে ধরনের পার্থক্য বৈষম্যের ভিত্তি, অর্থ ও সুযোগের ক্ষেত্রে, সেটা কি শুধুমাত্র চিহ্নিতকরণ বন্ধ করা দিয়েই মিটে যাবে? সমাজে বেশ কিছু অভিযোগ ছিল যে এগুলো এখনো আইনি অভিযোগ নয়, বরং সামাজিক বিশ্বাস, অহংকার ও শ্রেণীগত ভেদাভেদকে অনেক সময় দৃশ্যমান করে তোলে। আদালতের বক্তব্য অনুযায়ী যখন জাতের উল্লেখ অপরিহার্য নয়, তখন তা সামাজিক বিভাজনকে উৎসাহিত করবে। উত্তরপ্রদেশের প্রতি নির্বাচনেই জাতের ভিত্তিতে সাংগঠনিক শক্তি, ভোটের ব্লক, রাজনৈতিক দাবি দাওয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নির্বাচনের আগে এই ধরনের নিদর্শনার প্রভাব বেশি হয়। এবার অ্যাকচুয়াল এডিটোরিয়ালটি পড়ছি। ভারতের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে আজ পর্যন্ত রাজনীতি ও গণতন্ত্র বারবার মুখোমুখি হয়েছে এক বড় বাস্তবতার, জাতপাত। ইতিহাসের বৈষম্য, চলমান বৈষম্য, সামাজিক আন্দোলনের অস্ত্র আর রাজনীতির হাতিয়ার সবকিছুতেই জাতপাতের ছায়া পড়েছে। এই জটিলতার মাঝেই উত্তরপ্রদেশ সরকার হঠাৎ ঘোষণা করল, রাজনৈতিক সভা বা সমাবেশে জাতভিত্তিক ব্যানার বা সাইনবোর্ড দেখানো চলবে না। সরকারের যুক্তি ছিল এতে নাকি দ্বন্দ্ব বাড়তে পারে, কিন্তু সমালোচকরা বলছেন এতে যেন সময়ের ঘড়ি উল্টো দিকে ঘুরে যাচ্ছে, দীর্ঘ লড়াইয়ের অর্জনগুলি নষ্ট হয়ে যাচ্ছে। একদিকে সরকারের নির্দেশে পুলিশকে বলা হয়েছে আসামির জাত উল্লেখ করা যাবে না, কারণ এতে বৈষম্য হতে পারে, তদন্তে বিঘ্নিত হতে পারে, এটা ইতিবাচক পদক্ষেপ। কিন্তু অন্যদিকে জনসমাগম বা র্যালিতে কোনো জাতিগত চিহ্ন না দেখানোর নিয়ম, এটা যেন বাস্তবতাকে অস্বীকার করা, কারণ সমাজে আরও নানাভাবে জাত কাজ করছে। উচ্চবর্ণরা যখন জাতের পরিচয় প্রকাশ করে, সেটি অনেক সময় প্রান্তিকদের ভয় দেখানোর অস্ত্র হয়। কিন্তু প্রান্তিকদের জন্য জাত প্রকাশ করা মানে ইতিহাসের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, আত্মপরিচয়ের গর্ব। এই সত্যিকে উপেক্ষা করে সরকারের নিষেধাজ্ঞা সমতা ও দৃশ্যমানতায় সংগ্রামকে দুর্বল করে দিচ্ছে।
আসলে এই সিদ্ধান্ত আদালতের আদেশ থেকে এসেছে। 16 সেপ্টেম্বর এলাহাবাদ হাইকোর্ট বলেছিল পুলিশ রিপোর্টে জাতের উল্লেখ নিষিদ্ধ করতে হবে যদি না সেটা নির্ধারিত জাতি ও জনজাতি অত্যাচার রোধ আইন 1989 এর আওতাভুক্ত হয়। আদালত বলেছিল গাড়ি বাড়ি ও সামাজিক মাধ্যমে জাতের পরিচয় ছড়িয়ে দেওয়াটা প্রায়ই সহিংসতা, পুরুষতান্ত্রিকতা আর তথাকথিত সম্মান রক্ষার মতো পুরনো কুপ্রথা টিকিয়ে রাখে। কিন্তু সরকারের নির্দেশ এক ধরনের ভোঁতা অস্ত্রের মতন, যা বাস্তব জটিলতাকে বোঝে না। সংবিধান যেমন বৈষম্য ও বঞ্চনার ইতিহাসকে স্বীকার করেছে, তেমনি বাক স্বাধীনতা, প্রকাশের অধিকার ও সভা করার অধিকারকেও রক্ষা করেছে। ভারতের রাজনৈতিক ইতিহাসে জাতপাত ভিত্তিক আন্দোলন নতুন নয়। ব্রাহ্মণ মহাপঞ্চায়েত থেকে শুরু করে বিজেপির মিত্র নিষাদ পার্টি, সুবেলাত ভারতীয় সমাজ পার্টি বা আপনা দল, সবাই কোনো না কোনো সময়ে জাতকে কেন্দ্র করে রাজনীতি করেছে। বড় প্রশ্ন হলো, জাতপাত ভাঙার স্বপ্ন যিনি দেখিয়েছিলেন D.R. আম্বেদকর, তিনিও বলেছিলেন এটি অস্বীকার করে ভাঙা যাবে না, বরং জাতভিত্তিক বৈষম্যকে স্বীকার করেই লক্ষ্যভিত্তিক পদক্ষেপ নিতে হবে। তাই আজকের প্রশ্ন, উত্তরপ্রদেশ সরকারের নির্দেশ কি সত্যি সমাধান, নাকি আবারও প্রান্তিকদের কণ্ঠরোধ করার নতুন উপায়? আদালত যেভাবে বলেছে সেই সীমায় এটিকে সীমাবদ্ধ রাখা দরকার। আজকে এরপরে পরবর্তী এডিটোরিয়াল স্বদেশী ভাবনা নিয়ে। তার আগে ইতিহাস এবং প্রেক্ষাপটটা আমি একটু বলে দিচ্ছি। ভারতের স্বাধীনতার আগে 1905 সালে বাংলা বিভাজনের প্রসঙ্গেই শুরু হয় স্বদেশী আন্দোলন। বিদেশি পণ্য নিষিদ্ধ, দেশীয় উদ্যোগ ও শৈল্পিক কাজকে উৎসাহ দেওয়া এই আদর্শই ছিল। স্বদেশী অর্থাৎ নিজস্ব শক্তি, আত্মশক্তি প্রতিষ্ঠা করার চিন্তা তখন থেকেই ছিল। 1956 ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজলিউশন অনুসারে শিল্পে রাজ্যের ভূমিকা বড় হলো। ভারী শিল্প, মৌলিক অবকাঠামো, উৎপাদন ক্ষমতার বিকাশে মনোযোগ দেওয়া হলো। একে একে শিল্পনীতি, আমদানির বিনিয়ন্ত্রণ, রপ্তানির সুযোগ বৃদ্ধিকরণের জন্য নানা উদ্যোগ নেওয়া হতো। সেপ্টেম্বর 2014-তে মেক ইন ইন্ডিয়া ঘোষণা করা হয়। উদ্দেশ্য ছিল কারখানা ভিত্তি বাড়ানো, বিদেশি ও দেশীয় বিনিয়োগ আকৃষ্ট করা, কর্মসংস্থান সৃষ্টি করা এবং উৎপাদনের মাধ্যমে অর্থনীতির অংশ বাড়ানো। এই উদ্যোগের কিছু মূল প্রকল্প হলো PLI অর্থাৎ প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ স্কিমগুলো, যা বিশেষ খাত যেমন ইলেকট্রনিক্স, অটোমোবাইল, ঔষধ, সৌরশক্তিতে ইত্যাদিতে দেশীয় উৎপাদন বাড়াতে আর্থিক প্রণোদনা দেয়। সেমিকন ইন্ডিয়া প্রোগ্রাম আরেকটি, যেটি সেমিকন্ডাক্টর ও ডিসপ্লে নির্মাণের উদ্যোগ, প্রযুক্তি উৎকর্ষ করার জন্য। গত কয়েক বছর ধরে অবকাঠামো উন্নয়ন অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, সংযোগ অর্থাৎ লজিস্টিক্স ও মাল্টিমোডাল পরিবহন প্রকল্প যেমন PM গতিশক্তি চালু করা হয়েছে, যাতে উৎপাদন ও রপ্তানি সরবরাহ চেন উন্নত হয়। GST রেট পুনর্বিন্যাস, ছোট গাড়ি যেমন স্মল কারে GST হার কমানো হচ্ছে। লাগাতার প্রণোদনার ঘোষণা, যাতে বাজারে চেষ্টা হয় চাহিদা বাড়াতে ও উৎপাদন খেলাকে আরও লাভজনক করতে। কোভিড পরবর্তী বিশ্ব চীনমুখী উৎসে পরিবর্তন, আমদানির খরচে কারণে দেশগুলির উৎপাদন ঘাঁটি ভুক্ত করতে চায়। ভারত তাই একটি বিকল্প গন্তব্য হতে চায়। মেক ইন ইন্ডিয়ার এই প্রয়োজনে উঠে এসেছে। ভারতে মধ্যবিত্ত বাড়ছে, শহরায়ন চলছে, মানুষের ক্রয়ের ক্ষমতা বাড়ছে, তাই বিদেশি বাজারের পাশাপাশি দেশের অভ্যন্তরে বিক্রি বাড়ানো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ছোট গাড়ির GST কমিয়ে দেওয়া ইত্যাদির নির্মাণ এই উদ্দেশ্যকে সহায়তা করে। লক্ষ্যমাত্রা নীতি, আরেকবার বলছি, নীতি ঘোষণা নয়, বাস্তব বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান ও প্রযুক্তির উন্নয়ন হয়েছে বা হচ্ছে। PLI ও সেমিকন ইত্যাদির মতো প্রকল্পের মাধ্যমে প্রযুক্তি নির্ভর খাতেও কাজ হচ্ছে। যদিও মেক ইন ইন্ডিয়া লক্ষ্যমাত্রা অনেককেই উদ্বুদ্ধ করেছে, বাস্তবতায় কিছু বাধা পড়েছে। উৎপাদন খাতের GDP ভাগ দ্রুত হারে বাড়েনি, কর্মসংস্থান প্রত্যাশা মতো বাড়েনি, সম্পাদনার সমস্যা রয়েছে ইত্যাদি। এবার আমি চলে আসি অ্যাকচুয়াল এডিটোরিয়ালটাতে। স্বদেশী ভাবনায় নতুন রূপ। ভারতের শিল্পের গল্পে এবার এক নতুন অধ্যায় যোগ হয়েছে। মহারাষ্ট্রের তালেগাঁওয়ের হুন্ডাই মোটরস তাদের আসন্ন কারখানায় বিনিয়োগের অঙ্ক 7,000 কোটি থেকে বাড়িয়ে 11,000 কোটি টাকা করল। দক্ষিণ কোরিয়ার এই গাড়ি নির্মাতা সংস্থা সম্প্রতি ছোট গাড়ির GST হার 28 থেকে 18% নামানোর সরকারি সিদ্ধান্তের সুফল ধরেই এই পদক্ষেপ নিয়েছে।
এদিকে টয়োটা কির্লোস্কারও পিছিয়ে নেই। তারা ছত্রপতি সম্ভাজিনগরে 20,000 কোটি টাকার একটি নতুন কারখানা করতে যাচ্ছে। আসল উদ্দেশ্য একটাই, ভারতের বিপুল আভ্যন্তরীণ বাজারকে কাজে লাগানো এবং রপ্তানির জন্য এক নতুন ঘাঁটি তৈরি করা। মারুতি সুজুকি তো এর প্রমাণ রেখেই দিয়েছে। শুধু যে 19 লাখ গাড়ি ভারতীয়দের কাছে বিক্রি করেছে তা নয়, বরং 2024-25 সালে 3.3 লাখ গাড়ি বিদেশেও রপ্তানি হয়েছে। এখন আর ভিটারার মতো বৈদ্যুতিক গাড়িও উৎপাদন শুরু করেছে জাপানি কোম্পানিগুলো, যার বড় অংশই গুজরাটের হানসালপুর থেকে বিদেশে যাবে। দেশীয় বিক্রি আর রপ্তানির এই সুযোগ কৌশল বেশ কার্যকর, বিশেষ করে যখন বিশ্বের নানা দেশে নতুন করে ট্যারিফ আর শুল্ক বাধা দেখা দিচ্ছে। ভারতের বাজার তখন হয়ে উঠছে এক ভরসার ঘাঁটি। আরও সুবিধা বাড়ছে অবকাঠামো উন্নতির জন্য, যেমন সমৃদ্ধি মহামার্গ এক্সপ্রেসওয়ে মুম্বাই নাগপুরকে যুক্ত করেছে, বা জিএসটিআরের পরিবর্তন যা উৎপাদন রপ্তানিকে সহজ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বদেশী দর্শনও এখানে প্রতিধ্বনিত হচ্ছে। কোনো কোম্পানি কোন দেশ থেকে এসেছে বা পণ্যের নাম বিদেশি কিনা তা গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো সেটি ভারতের মাটিতেই তৈরি হোক। এটা সঠিক বার্তা যায়। আজকে ভারতের প্রয়োজন আরও সাফল্যের গল্প, যেমন মারুতি সুজুকি, হুন্ডাই, অ্যাপল, স্যামসাং, যারা ভারতকে শুধু এক বাজার নয় বরং এক বিশ্বমানের অ্যাসেম্বলি কেন্দ্র ও রপ্তানিকারক দেশে রূপ দিচ্ছে। যদিও দেশীয় শিল্প মূল্য সংযোজন অর্থাৎ ভ্যালু অ্যাডিশন এখনও তুলনামূলক কম, তবে বড় কোম্পানিগুলির পদক্ষেপ ভারতের বিনিয়োগকারীদের কাছে আস্থার বার্তা দিচ্ছে। মেক ইন ইন্ডিয়া ভারতের জন্য ও বিশ্বের জন্য এই ধরনের বাস্তব প্রমাণ পাচ্ছে। এই ধারণা বাস্তব প্রমাণ পাচ্ছে। শুধু সরকারেরই এখন কর্তব্য এমন নীতি তৈরি করা যা শুধু এককালীন প্রণোদনা নয় বরং স্পষ্ট নিয়ম, সময়সীমা এবং সুযোগ নিশ্চিত করা, যাতে করে দেশি বিনিয়োগকারীরা ভারতকেই তাদের পরবর্তী শিল্পঘাট হিসেবে বেছে নেয়। বিশ্ব যখন অস্থিরতায় ভুগছে, ভারত তখন সুযোগগুলোরই ভারতের হাতে নতুন সম্ভাবনার চাবিকাঠি তৈরি করছে। পরবর্তী এডিটোরিয়াল মোহনলালের দাদাসাহেব ফালকে পুরস্কার পাওয়া নিয়ে। তার আগে দাদাসাহেব ফালকে পুরস্কার এবং মোহনলালের একটু ইতিহাস বা প্রেক্ষাপটকে জানিয়ে দিই। এই দাদাসাহেব ফালকে পুরস্কার ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান বলে গণ্য হয়। এটি প্রতি বছর দেওয়া হয় ভারত সরকারের ডাইরেক্টরেট অফ ফিল্ম ফেস্টিভ্যালসের মাধ্যমে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে। পুরস্কারটি আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টু গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান সিনেমা উদ্দেশ্যে প্রতিষ্ঠিত। প্রথমবার এটি দেওয়া হয় 1969 সালে। প্রথম প্রাপক ছিলেন অভিনেত্রী দেবিকা রানী। পুরস্কার হিসাবে স্বর্ণকমল অর্থাৎ সোনার কমল পদক, একটি শাল আর একটি অর্থ পুরস্কার দেওয়া হয়, যা প্রায় 10 লক্ষ টাকার মূল্য অর্থ। পুরস্কারটি দাদাসাহেব ফালকের নামে নামকরণ করা হয়েছে। দাদাসাহেব ফালকে অ্যাকচুয়ালি ওনার নাম হচ্ছে ডুন্দিরাজ গোবিন্দ ফালকে। 1870 থেকে 1944 সাল অবধি ওনার জীবন ছিল। দাদাসাহেব ফালকে ছিলেন ভারতীয় সিনেমার প্রারম্ভিক পথিকৃৎ, যিনি ভারতীয় ছবির প্রথম ফিচার ফিল্ম রাজা হরিশ্চন্দ্র 1913 সালে পরিচালনা করেছিলেন। মোহনলালের কেরিয়ার ও প্রেক্ষাপট। মোহনলাল মালায়ালাম চলচ্চিত্রের একজন সুপারস্টার, যিনি প্রায় 40+ বছর ধরে কেরিয়ার রয়েছে এবং সুদৃশ্যভাবে কাজ করেছেন। তিনি 1978 সালে থিরানোকট্টম ছবিতে অভিনয়ের মাধ্যমে শুরু করেন, যদিও পরে সেটা মুক্তি পায়নি সেন্সরের কারণে, এবং তারপর মঞ্জিল ভিরিঞ্জা পুক্কাল 1980 সালে ছবিতে স্ক্রিন ডেবিউট করেন অ্যান্টাগনিস্ট চরিত্রে। এর মধ্যে 1980-র দশকে তিনি লিড চরিত্রে উঠে আসেন এবং রাজা ভিন্তে মাকান 1986 সালে ছবির মতন কাজ করে তিনি সিনেমা প্রেমীদের কাছে বিশ্লেষণযোগ্য অভিনয় এবং জনপ্রিয়তার সমন্বয়ের জন্য পরিচিত হন। মোহনলালের কাজ শুধু যে জনপ্রিয় সিনেমা নয়, তিনি সমালোচকদের প্রশংসিত ছবিতেও কাজ করেছেন। ভারতম 1991 সালে একটি উদাহরণ, যেখানে তিনি মনস্তাত্ত্বিক এবং আবেগপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন এবং এর জন্য বহু পুরস্কার পেয়েছেন। 2025 সালে মোহনলালকে দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়েছে এবং তার অব্যাহত অবদান
ও অভিব্যক্তিমূলক চরিত্রে পারদর্শিতা দেখানোর জন্য। তার চলচ্চিত্রগুলোর ধরন বহুমুখী, বিনোদনমূলক ব্লকবাস্টার থেকে শুরু করে গাঢ় সামাজিক ও আবেগপ্রবণ সিনেমা। এই মিলিত গুণেই সাধারণ দর্শক ও সমালোচকদের দুদিকেই তিনি গ্রহণযোগ্য হয়েছেন। এবার মূল এডিটোরিয়ালটি। দাদাসাহেব ফালকে পুরস্কার পেলেন মোহনলাল, এক জীবনের স্বীকৃতি যেখানে শিল্প আর জনপ্রিয়তা দুটোই সমানভাবে মিশে গেছে। গল্পটা শুরু হয়েছিল 1989 সালে কিরিদম সিনেমা দিয়ে। সেখানে এক তরুণ যার ভবিষ্যৎ ধ্বংস হয়ে যায় হঠাৎ এক অপ্রত্যাশিত সহিংসতায়। এ চরিত্রে মোহনলালের অভিনয় যেন বাস্তবকে ছুঁয়ে যাওয়া এক অভিজ্ঞতা। সেই চলচ্চিত্রই হয়ে ওঠে তার কেরিয়ারের মোড় ঘোরানো মুহূর্ত। এমন এক উদাহরণ যেখানে একজন অভিনেতা পুরোপুরি চরিত্রের ভিতরে মিশে যায়, যেন তাকে চিনতেই কষ্ট হয়। একজন অভিনেতার যাত্রাপথে প্রায়ই এক দ্বন্দ্ব কাজ করে, জনপ্রিয়তা বনাম শিল্পসত্তা। অনেকে ভাবে জনপ্রিয় হলে হয়তো শিল্পের গভীরতা কমে যায়, কিন্তু মোহনলালের 50 বছরের দীর্ঘ ফিল্মোগ্রাফি বলছে এই ধারণা কতটা ভুল। 1980-র দশকে যখন সত্যন অ্যান্টিকাড, পদ্মরাজন, প্রিয়দর্শন কিংবা লেখক লহিতা দাস আর শ্রীনিবাসন মালায়ালাম সিনেমাকে আধুনিক রূপ দিচ্ছিলেন, তখন মোহনলাল গড়ে তুললেন এক বিশাল ভাণ্ডার, যেখানে সমানভাবে আছে দর্শকদের ভালোবাসা আর সমালোচকদের প্রশংসা। মোহনলাল যেন জন্মগত শিল্পী। চোখের ইশারা, ভঙ্গি, ছোট ছোট মুখভঙ্গি দিয়ে তিনি ফুটিয়ে তুলেছেন মানুষের অভিজ্ঞতার অসীম বৈচিত্র্য। অমৃতম গমায়া 1987-র মাদকাসক্ত ডাক্তার থেকে শুরু করে ইরুভার 1997-এর হতাশ অভিনেতা রাজনীতিক, নাদক ডিকাট্টু 1987-তে শর্টকাটে ধনী হওয়ার চেষ্টাকারী এবং ভানাপ্রস্থাম 1999-এ ক্লান্ত কথাগুলি শিল্পী, প্রতিটি চরিত্রে তিনি অন্য এক মানুষে রূপান্তরিত হয়েছেন। 3 শতাধিক সিনেমার যাত্রায় মোহনলালের জনপ্রিয়তা শুধু বেড়েই চলেছে, তবুও তার আইকনিক অবস্থান, শিল্পসত্তার গভীরতা আর অভিনয়ের অনন্য সাধারণ শৈলী তাকে এনে দিয়েছে ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান, দাদাসাহেব ফালকে পুরস্কার। আজকের প্রথম এমসিকিউ কোশ্চেন, গ্রামীণ পরিবারের মাসিক ব্যয়ের কত শতাংশ এখন 0 বা 5% জিএসটি হারের আওতায় পড়ছে সেপ্টেম্বরের 22 সংস্কারের পর? এ 1/3, বি অর্ধেক, সি প্রায় 3/4 আর ডি প্রায় 4/5। সঠিক উত্তরটি কমেন্ট বক্সে লিখবেন। আজকের দ্বিতীয় মাল্টিপল চয়েস কোশ্চেন, সুপ্রিম কোর্টের মতে রাষ্ট্র যখন কোনো সরকারি অনুষ্ঠান আয়োজন করে তখন এ ধর্মের ভিত্তিতে কাউকে বাদ দেওয়া যাবে না, বি শুধু সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, সি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে এই দায়িত্ব দিতে হবে, ডি বিদেশি নাগরিকদের অংশগ্রহণ নিষিদ্ধ করতে হবে। এটিরই সঠিক উত্তর কমেন্ট বক্সে লিখবেন। গত দিনের প্রশ্নের উত্তর এ, কোশ্চেন নাম্বার 1 উত্তর এ, খনন কার্যক্রম থেকে পরিবেশ ও জীবিকা ক্ষতির আশঙ্কা। কোশ্চেন নাম্বার 2 বি উত্তর হবে, নতুন আবেদনকারীদের জন্য ভিসা ফি $1 লক্ষ নির্ধারণ করা হয়েছে। আজকের এডিটোরিয়াল এই পর্যন্তই। আপনাদের দিনটি শুভ হোক, ভালো থাকবেন, নমস্কার, ধন্যবাদ।